সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩। কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে বান্ধবীকে ধর্ষণ, তরুণী গ্রেফতার। আগামীর বাংলাদেশে কে আগে আসবেন, শেখ হাসিনা নাকি তারেক রহমান? চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামায়াতের। এই দেশের জন্য আমার যুদ্ধ করা উচিত হয়নি, যা বললেন পান্না। নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে, মন্তব্য শামীম হায়দার পাটোয়ারির। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩। রাজবাড়ীর গোয়ালন্দে দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর আগে বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার এক তরুণীর বাবা থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গি গ্রামের চানমিয়ার মোল্লার ছেলে মোহাম্মদ রাকিব ও গনি শেখের পাড়া গ্রামের কলিমুদ্দিন মোল্লার ছেলে সজীব মোল্লা। মামলার এছাড়াও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ই আগস্ট বিকেলে দুই তরুণী তার এক বন্ধুর সঙ্গে গোয়ালন্দের গধুলি পার্কে ঘুরতে যান। সে সময় গ্রেপ্তারকৃত আসামি আরো কয়েকজন তাদের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা তরুণীদের কাছ থেকে দামি মোবাইল ফোন ও নগদ ৫,০০০ টাকা ছিনিয়ে নেয় এবং তরুণীদের বন্ধুকে ভয় দেখে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে। পরবর্তীতে তরুণীদের গধুলি পার্ক থেকে উজানচর ইউনিয়নের বেরিবাদ সড়কের পাশের একটি ধৈঞ্চা খেতে নিয়ে যাওয়া হয়, যেখানে রাত ৮টার দিকে পালাক্রমে তাদের ধর্ষণ করা হয়। ধর্ষণের পর অসুস্থ অবস্থায় এক তরুণী পাশের একটি বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা এসে তাদের বাড়িতে নিয়ে যান। লোকলজ্জার ভয়ে ৩ দিন চুপ থাকলেও অবশেষে বৃহস্পতিবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মামলার পরপরই পুলিশ অভিযানে নামে এবং শুক্রবার ভোরে এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে বান্ধবীকে ধর্ষণ, তরুণী গ্রেফতার। কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণীর নগ্ন ভিডিও ধারণ করে তাকে জিম্মি করে ১.৫ মাস ধরে তার সঙ্গে পাশবিক আচরণ করা হয়। সোমবার রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার শারমিন আক্তারের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়। চাকরির সূত্রে নগরীর চান্দগাঁওয়ের বরিশাল বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব আহমেদ জানান, শারমিন ও তার সমবয়সী বান্ধবী একই বাসায় থাকেন। তারা একই কারখানায় চাকরি করেন। ভুক্তভোগী তরুণী বিবাহিত, তবে স্বামী থাকেন গ্রামের বাড়িতে। অন্যদিকে শারমিন অবিবাহিত। সোমবার রাত 12:30টার দিকে আক্রান্ত তরুণীর বাবা থানায় গিয়ে তার মেয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন। প্রাথমিক যাচাই বাছাইয়ে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ রাতেই ওই বাসায় অভিযান চালায়। এরপর শারমিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওসি আফতাব বলেন, প্রাথমিকভাবে আমরা তথ্য পেয়েছি শারমিন অনলাইনে অর্ডার দিয়ে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ এনেছেন। সেই পুরুষাঙ্গ বেল্ট দিয়ে লাগিয়ে শারমিন ১.৫ মাস আগে তার বান্ধবীকে জোরপূর্বক প্রথম ধর্ষণ করে। সেটা আবার ভিডিও করে রাখে। সেই নগ্ন ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ১.৫ মাস ধরে তাকে ক্রমাগতভাবে ধর্ষণ করে যায়। এতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন। এরপর গতকাল সন্ধ্যায় তাকে ধর্ষণ করে। তখন ওই তরুণী তার বাবার কাছে এই ঘটনা প্রকাশ করে। গ্রেপ্তার শারমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান। আগামীর বাংলাদেশে কে আগে আসবেন, শেখ হাসিনা নাকি তারেক রহমান? রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, আগামীর বাংলাদেশে কেন আবার সেই বিএনপি, আবার সেই আওয়ামী লীগ, আবার সেই তারেক রহমান, আবার সেই শেখ হাসিনার কথা আসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের এক আলোচনায় এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, আজকের শিরোনামটি খুব অদ্ভুত বিষয়। এরকম একটা শিরোনাম করতে হবে এটি ঠিক ১ মাস আগেও কল্পনা করিনি। অথচ ঠিক ৪-৫ মাস থেকেই সমাজের সাধারণ মানুষ কিংবা যারা ফেসবুক, ইউটিউব, টুইটার বা গণমাধ্যমে কথা বলেন, এরকম অনেকেই
টিটকারি করে ঠাট্টা করে মশকরা করে বলে ফেলেছিলেন, দেখবেন শেখ হাসিনা তারেক রহমান সাহেবের আগে বাংলাদেশে চলে আসবেন। এ কথা শুনে খুব সিরিয়াসলি বিএনপির লোকজন বলেছিল, কি সমস্ত কথা বলেন, সবাই তো বলার চেষ্টা করেছিলাম আগস্ট মাসের 5 তারিখে বাংলাদেশে আসবেন এবং জুলাই আগস্ট যে সনদ ঘোষণা করা হবে ওই মঞ্চে তারেক রহমান উপস্থিত থাকবেন। তিনি বলেন, এ ধরনের কথাবার্তা কিন্তু এই গত 3-4 মাস ধরে বলাবলি হচ্ছিল। আমি আসলে কখনো রাগ করিনি, গা করিনি, কিন্তু এখন এই বাস্তবতাটা এত নির্মম হয়ে পড়েছে, এটা নিয়ে কন্টেন্ট তৈরি করা খুব জরুরি হয়ে পড়েছে। এখন এই প্রশ্নটা খুব সিরিয়াসলি ভাবতে হবে, আগামীর রাজনৈতিক সমীকরণে বাংলাদেশে কে আগে আসবেন, শেখ হাসিনা আগে আসবেন নাকি তারেক রহমান সাহেব আগে আসবেন। তিনি আরো বলেন, এরকম একটা অবস্থা কেন তৈরি হলো বা আমার এরকম কেন মনে হলো, কেন এখানে জামায়াতের কথা আসছে না, কেন এখানে এনসিপির কথা আসছে না, নাহিদ আসিফদের কথা আসছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আসছে না, আগামীর বাংলাদেশে কেন আবার সেই বিএনপি, আবার সেই আওয়ামী লীগ, আবার সেই তারেক রহমান, আবার সেই শেখ হাসিনার কথা আসছে। রনি বলেন, রাজনীতিতে আসলে কোনো প্রফেসির কোনো স্থান নেই, 1%ও এখানে কোনো প্রফেসি নেই। আমরা যে বলি অলৌকিকভাবে এখানে হয়, অমুক ঘরে রাজার জন্ম নেয়, শেষে সে আতুর ঘরে বেড়ে ওঠে, গোয়ালে বেড়ে ওঠে, তারপর রাজ সিংহাসনের টানে আস্তে আস্তে চলে আসে। এগুলো গল্প বানানো হয় রাজাকে মহিমান্বিত করার জন্য, অথবা পরবর্তী প্রজন্মকে রাজনীতির ব্যাপারে বিমুখ করে পরিবারতন্ত্রকে এবং বংশতন্ত্রকে প্রাধান্য দেওয়ার জন্য এ ধরনের গল্প তৈরি হয়। আসলে রাজার ছেলেকে রাজা হতে হবে, এরকম একটা প্রফেসি গল্পতে থাকে। এরকম অলৌকিক ঘটনা আসলে রাজনীতিতে ঘটে না। তিনি বলেন, অনেকে মনে করতে পারেন এই রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন কি করে, তিনি তো অলৌকিকভাবে এসেছেন, তার তো কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না, ইচ্ছা ছিল না, কোনো কিছু ছিল না, তিনি এলেন কি করে। এখন এটার জবাব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই দিয়েছেন যে এটা মেটিকুলাসলি হয়েছে, ওয়েল ডিজাইন। তিনি নিঃসন্দেহে মেটিকুলাসের মাস্টারমাইন্ড ছিলেন। তিনি আরো বলেন, রাজনীতিতে আসলে বিজ্ঞান ও অঙ্কের বাইরে কোনো কিছু হয় না। এখন যা কিছু ঘটছে, এই সময়ের যে সফলতা, এই সময়ের যে ব্যর্থতা, এই সময় মানুষের যে ক্ষোভ, হতাশ এবং মানুষের আহাজারি, সবকিছুকে আপনাকে একত্র করতে হবে, যোগ দিতে হবে, বিয়োগ দিতে হবে। বিয়োগ দিয়ে সমান সমান আপনি বলতে পারবেন সরকার সফল কি ব্যর্থ। যদি দেখেন সফল, তাহলে বিএনপি আওয়ামী লীগের নাম থাকবে না, আর যদি দেখেন ব্যর্থ, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ চলে আসবে। এখন বাস্তবতা চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, জামায়াতের আমিরকে নিয়ে, জামায়াত ইসলামীকে নিয়ে, শিবিরকে নিয়ে, এনসিপিকে নিয়ে, এনসিপির নেতাদের নিয়ে সাধারণ আমজনতা যেসব কথাবার্তা বলছে, এটা আজ থেকে 6 মাস আগে আমরা কল্পনাই করতে পারতাম না। গত 1 মাস ধরে সেই এনসিপি নেতাদের সঙ্গে শিবিরের নেতাদের যে বাকবিতণ্ডা চলছে, এখানে জামায়াতের সঙ্গে বিএনপির যে বাকবিতণ্ডা চলছে, এটা আমরা 1 মাস আগে কল্পনা করতে পারতাম না। চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামায়াতের। চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সেই সঙ্গে সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মনে করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ অবস্থায় দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি। এই দেশের জন্য আমার যুদ্ধ করা উচিত হয়নি, মন্তব্য পান্নার। যখন দেখে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়, যখন দেখি নুরুল হুদার গালে জুতা মারা হয়, তখন মনে হয় এই দেশের জন্য আমার যুদ্ধ করা উচিত হয়নি। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন প্রবীণ মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেডাই খান পান্না। কান্না জড়িত কণ্ঠে তিনি আরো বলেন, বিশ্বাস করুন আমি প্রতিটি রাত কাঁদি, কেন কিছু করতে পারছি না, বয়স ও শারীরিক দুর্বলতার কারণে। নিজেদের আদর্শিক অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জীবনে কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। আমি বলছি না যে আমি পুত পবিত্র, কিন্তু সচেতনভাবে কোনো অন্যায়ের সঙ্গে মাথা নত করিনি। আজ যখন দেখি আমার এই মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়, জুতা দিয়ে মারা হয়, আর আমি কিছুই করতে পারি না, তখন নিজেকে ভীষণ অসহায় মনে হয়। তখন মনে হয় আত্মহত্যা করাটাই হয়তো উচিত। স্বাধীনতা অর্জনের অর্ধ শতাব্দীর পরেও দেশের পরিস্থিতি, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের প্রতি এমন আচরণ দেখে হতাশা প্রকাশ করেন এই প্রবীণ যোদ্ধা। নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।
শামীম হায়দার পাটোয়ারি বলেন, দেশে এখনো জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। জাতীয় পার্টির মহাসচিব বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এখনো অনুপস্থিত। সরকার যদি সদিচ্ছা দেখায় এবং সক্ষমতা প্রমাণ করে তাহলে আগামী 6 মাসেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব। জাতীয় পার্টি সরকারের ভূমিকা পর্যবেক্ষণ করছে, সেই অনুযায়ী আমরা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেব।